ভারতের এখন অবস্থানটা কি জানেন? ভারত হচ্ছে এখন সবার কাছে ভীষণ শান্তিপ্রিয় দেশ, ভারতই হচ্ছে রাজা। কিন্তু আখেরে যে রাজা হতে চাইলো, মানে বলছে আমেরিকার কথা, ট্রাম্পের কথা, ট্রাম্পের বর্তমানে অবস্থানটা কি? ট্রাম্প তো কোথাও যেন গিয়ে একটা বারবার ওই বিশ্বগুরু টাইপের নিজেকে দেখানোর চেষ্টা করলো। ট্রাম্প বললেন যে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ হিসেবে তিনি তাকেই বারবার উল্লেখ করেছে, আমেরিকাকে উল্লেখ করেছেন। আবার ট্রাম্প এমন কথাও বলেছেন যে তিনি যা কাজ করেছেন তার আসলে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কথা, যদিও তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না, এমন কথাও বলেছেন। অর্থাৎ তিনি এখন যেটা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে তিনি হচ্ছে আসলে সর্বেসর্বা, সব দেশের মধ্যে শান্তি বজায় থাকুক, সেটাই তিনি চান। কিন্তু বাস্তবে আসলে কি হচ্ছে? বাস্তবটা কিন্তু বলছে অন্য কথা। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ যেভাবে যে পথে এগোচ্ছে এবং ট্রাম্প যে সমস্ত কথা বলেছে সেই কথার সঙ্গে তার কাজের খুব একটা সেভাবে মিল পাওয়া যাচ্ছে না। তাহলে আখেরে কোথাও গিয়ে ট্রাম্প কি যে পথে এগোলো সেটাই কি তার ক্ষেত্রে ব্যাকফায়ার হয়ে গেল? আসলে কি সব দেশের কাছে তিনি এখন মজার পাত্র হয়ে দাঁড়ালো? এইটা নিয়ে আজকে করব আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ট্রাম্প যেটা করতে চাইলো শুভাশিস বাবু, উল্টোটাই তো হয়ে যাচ্ছে। কোনো দেশ তো এরপর আর বিশ্বাস করবে না। আপনি বলতে বলতে বলছিলেন না যে কি মনে করছে ট্রাম্প নিজেকে, তাতে একটা মজার কথা মনে পড়লো। যদিও বিশ্ব পরিমণ্ডলের অবস্থানটা সেখানটা নেই যেখানে মজা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বহু রক্তপাত, বহু মানুষের প্রাণ যাচ্ছে, তবে একটা কথা না বললেই নয়, আমার ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, তাই বলছি। আমরা যখন স্কুল লাইফে, সম্ভবত স্কুল কি কলেজে যাব, তখন একটি শাহরুখ খানের বিখ্যাত সিনেমা বেরিয়েছিল মহব্বতে বলে। তো সেই মহব্বতে সিনেমাটা বেরোনোর পরে আমরা সবাই ভাবতে শুরু করলাম আমরা শাহরুখ খান। এবার শীতকালে সোয়েটার আর কেউ পরতাম না, সোয়েটার উপর দিয়ে এরম দিয়ে হাঁটতাম। তারপরে যখন ঠান্ডা রাখতে শুরু করলো তখন আমরা বুঝতে পারলাম আমরা শাহরুখ খান নই, আমরা কি, তখন সোয়েটারগুলো পরে থাকতে শুরু করলাম। এবার কেউ কেউ মায়ের ঠ্যাঙানিতে বুঝতে পেরেছিল তারা শাহরুখ খান নয়, কারোর ঠান্ডা লেগেছিল, কেউ কেউ নিউমোনিয়া বুঝেছে। সুতরাং সেরকমই ডোনাল্ড ট্রাম্প কিসে বুঝবেন যে উনি ওয়ার্ল্ড লিডার নন, বা উনি যা বলবেন সেই কথায় গোটা বিশ্ব পরিহাস করছে, সেই জিনিসটা বোঝার জন্য যে ম্যাচিওরিটিটা দরকার, সেটা পৃথিবীর কোনো কূটনীতি উনাকে শেখাতে পারবেন না। সেই ম্যাচিওরিটিটা উনাকে নিজেকে বুঝতে হবে। দ্বিতীয় জিনিস একটা বোঝার খুব দরকার আছে, ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ পলিটিশিয়ান আর ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান দুটো কিন্তু আলাদা দুটো সত্তা। কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান ইজ আনডাউটেবলি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইউএস বিজনেসম্যান এভার অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু যদি তুমি পলিটিশিয়ান হিসেবে ভাবো, তাতে ডোনাল্ড ট্রাম্পের আমি বরাবরই দেখেছি একটা জিনিস, ওর যে এই যে বিজনেস সাকসেসটা, ওর মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা এফেক্ট তৈরি করে, যেটা থেকে ও প্রচণ্ড মেগালোম্যানিয়াক হয়ে যায়, যাকে বলে আমিত্ববোধ ও আমি শেষ কথা। এই বিরিঞ্চি বাবাটা যে ওর মধ্যে একটা আছে, এই বিরিঞ্চি বাবাটা হঠাৎ করে উদয় হয়, এবং উদয় হয়ে ও কখনো মনে হয় ভারত পাকিস্তানের মধ্যে শান্তিও করিয়ে দিল, তার ঠিক 1 মাস বাদে একটা কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের মধ্যে এসে ও বলছে যে না আমি করাইনি, আমি পাকিস্তানকে বলেছি। এবারে তাহলে একটা কথা বলুন, এই যে ভারত বলছে যে এই সিজফায়ারের পেছনে ট্রাম্পের কোনো হাত ছিল না, পাকিস্তানি বলেছিল ভারতকে যে আমরা আর পারছি না, এবারে এইটার একটা যুদ্ধবিরতি দরকার। ওদিকে ট্রাম্প বলছে যে সিজফায়ার আসলে আমার করানো, এদিকে আবার পাকিস্তান বলছে যে হ্যাঁ ট্রাম্পই আমাদেরকে সাহায্য করেছে। বিষয়টা কি হচ্ছে? এক একজন তো এক এক রকম কথা বলছে, আসলে সত্যিটা কে বলছে? আচ্ছা, আসলটা আগে আমি বলে দিই। যে ঘটনা আমার ধারণা হয়েছে সেটা হচ্ছে ডিজিএমও আই আর ডিজিএমও পি এর মধ্যে একটা কথোপকথন হয়েছে। ডিজিএমও পি মানে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, আই মানে ইন্ডিয়া, পি মানে পাকিস্তান। এবার পাকিস্তান অবভিয়াসলি কলটাকে ইনিশিয়েট করেছে, ঠ্যাঙানিটা ওরাই খাচ্ছিল। এবার ওরা এই কলটাকে যখন ইনিশিয়েট করেছে, ইন্ডিয়ার সাথে একটা কথোপকথন চলেছে, হাতে পায়ে ধরেছে, বলেছে আর মারবেন না, আমি ভুল করে ফেলেছি, আর মারবেন না, এইসব হয়েছে। ইন্ডিয়া বলেছে ঠিক আছে চল দয়া মায়া করলাম, তোকে আমি ছেড়ে দিলাম। এই জিনিসটা দুজনের মধ্যে হওয়ার পরে, যেহেতু বাটি নিয়ে বসে থাকে পাকিস্তান, সে সঙ্গে সঙ্গে ট্রাম্পকে উত্তেজনার বসে ফোন করে বা কিছু একটা বলে কমিউনিকেট করেছে যে স্যার আমি বেঁচে গেছি স্যার, এই যাত্রা আমাকে ছেড়ে দিয়েছে। এবার স্যার দেখেছে ওখান থেকে আমি ফায়দাটা কি তুলতে পারি, স্যার সাথে সাথে টুইট করে দিয়েছে যে আমি করালাম দুজনের মধ্যে বার্তাটা। দেখো,
সব থেকে বড় কথা, রিটেন একটা যে কোনো ডিপ্লোম্যাটিক মিটিং যেটা নেগোসিয়েশন লেভেলে হয় তার কিছু প্রোটোকল আছে। প্রথম কথা হচ্ছে তার মিনিটস থাকে, সেই মিনিটসের সাথে থাকে কারা কারা সেই মিটিংয়ে প্রেজেন্ট ছিল, হু আর দ্য স্পিকার্স, হু আর দ্য নেগোসিয়েটার্স, সব কিছু আর্কাইভ থাকে। যদি খুব কনফিডেন্সিয়াল মিটিং থাকে তার আর্কাইভে থাকে, সেটা পাবলিক ফোরামে ফ্ল্যাশ হয় না। কিন্তু কোনোদিন এরকম হতে পারে না যে কোনো একটা তৃতীয় পক্ষের প্রেজেন্সে কোনো একটা যুদ্ধবিরতি ঘটলো, অথচ সেই তৃতীয় পক্ষটাকে ইনিশিয়াল টুইট কোনো পক্ষই রেকগনাইজ করলো না। এটা প্রথমবার এক্ষেত্রেই দেখেছি। আর ভারত বরাবরই বলে এসছে যে কাশ্মীর হোক বা পাকিস্তান হোক বা ভারতের নিজের ইন্টারনাল ম্যাটার হোক, কোনোদিন কোনো বাইরের পক্ষ আমি মতামত শুনবো না। এই যে তৃতীয় পক্ষের মতামত যে শুনবো না, এটা আগে থেকেই বলে এসছে। ট্রাম্পের নিজের ভাষাতেই নরেন্দ্র মোদী ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নেগোসিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে যখন এই এতগুলো সার্টিফিকেট আমাদের কাছে আছে, আমরা কেন ট্রাম্পকে ডাকতে যাব? আমি এটাই বুঝতে পারছি না। ট্রাম্প নিজের দেশের হাজার একটা প্রবলেম সলভ করতে পারে না, নিজেদের দেশের সেনেটাররা আজকে ওর এগেনস্টে গিয়ে কথা বলছে, সেটাকে সলভ আউট করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলছে, কারো নেগোসিয়েট করবে আর সেটাই ভারত পাকিস্তানের মধ্যে সিজফায়ার হয়ে যাবে। এই যে অবাস্তবিক একটা চরিত্র বা অবাস্তবিক একটা চিত্র তৈরি করার চেষ্টা করা সবার কাছে একটা নিজেকে হিরো করার জন্য, ওই সেম মহব্বতের ব্যাপার। গায়ের উপরে সোয়েটার দিয়েছে, এবার নিউমোনিয়া হয়ে গেছে, এখন নিউমোনিয়া হওয়ার পরে ডাক্তার খুঁজছে দেখাতে, কিছু তো জাস্টিফিকেশান দিতে হবে। বলছে না আমার সোয়েটার ভেজা ছিল, না আমার এই ছিল, এবার অজুহাত তৈরি করছে বিভিন্ন রকম। সো এই অজুহাতের যে কনসেপ্টটা সেটাই এখন চলছে। তবে মিথ্যে কথা বলা কিন্তু ওর থামেনি, এখনও ওর প্রচুর মিথ্যা কথা বলে যাচ্ছে, প্রচুর পরের পরে মিথ্যা কথা বলে যাচ্ছে। এই যে আরেকটা মিথ্যা কথা এক্ষুনি কিছুদিন আগেই বললো যে ইউক্রেন রাশিয়ার মধ্যে আমি নাকি ইন্টারভিউ করছি। ওকে কে ইন্টারভিউ করতে বলেছে? ওকে ইন্টারভিউ করাটা অ্যালাউ করেছে? ও নিজেই ওয়ান অফ দ্য সাপ্লায়ার্স টু ইউক্রেন আর্মস, আর ওকে রাশিয়া বলবে আপনি ইন্টারফেয়ার করুন? মানে কীভাবে এদেশের চাণক্য জন্মেছিল, এ দেশের ভাবমূর্তির, এই দেশের দর্শনের সাথে চাণক্য রিলেটেড। আমাদেরকে ডিপ্লোমেসির পাঠ পড়াচ্ছে। আমরা ছোটোবেলা থেকে আমরা এখানে ডিপ্লোমেসি করতে করতে বড় হই। জলের লাইনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটা পর্যন্ত বোঝে কীভাবে কোন বালতিটা আগে চলে গেলে কার বালতিটার মধ্যে আগে জল পড়বে। তো আমাদের ডিপ্লোমেসি শেখায়, আমাদের অংশে অংশে ডিপ্লোমেসি, বাসের সিট নেওয়া থেকে শুরু করে, জলের বালতি থেকে শুরু করে, স্কুলে গিয়ে বেঞ্চিতে বসা থেকে শুরু করে, একদম কর্পোরেট লাইফে গিয়ে কার ইনক্রিমেন্টটা কত আগে হবে, কীভাবে কোন ইনক্রিমেন্টটা কার পরে সাজানো হচ্ছে, এভরি স্তরে আমরা ডিপ্লোমেসি খেলি। আমাদেরকে ডিপ্লোমেসি শেখায়। শুনুন, বাঙালিকে হাইকোর্ট দেখানোটা অত ইজি ব্যাপার নয়। এবার একটা কথা বলুন, তাহলে বর্তমানে যে ইরান ইসরায়েলের মধ্যে যে এই যে যুদ্ধ চলছে, এখানেও তো ইসরায়েলের পাশে এসে দাঁড়াচ্ছে আমেরিকা। সে প্রত্যক্ষভাবে বলছে না যে আমি তোমার সঙ্গে যুদ্ধে আছি, কিন্তু পরোক্ষভাবে তার কথাবার্তা যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে, যেভাবে যা সমস্ত কাজ করছে, অস্ত্র সাপ্লাই করছে, তা থেকে কিন্তু এক প্রকার পরিষ্কার যে পাশে এসে সাপোর্ট করছে। তাহলে এক্ষেত্রে আমেরিকার ফায়দাটা কি থাকছে? এইখানে আমি একটু টেকনিক্যাল ঢোকার চেষ্টা করছি। টেকনিক্যালি বোঝো একটা জিনিস। ধরো তোমার একটা জয়েন্ট ফ্যামিলি আছে, ঠিক আছে, সহজভাবে বোঝার জন্য। তোমার বাড়ির জয়েন্ট ফ্যামিলিটা পুরোটার মাথায় বসে আছে তোমার কোনো এক বড় জেঠু। সেই জেঠুই সব ডিসিশন নেওয়ার জন্য তাকেই ধরো নমিনেট করে দিয়েছে। এবার জেঠু বলল যে আমি ডিসিশন নিলাম বাড়িরটা বেচে ওখানে প্রমোটিং হবে। কিন্তু সেখানে কিন্তু যখন সেটা প্রমোটিং প্র্যাকটিক্যালি হবে, তখন কিন্তু ওই কাগজের উপরে তোমার বাড়ির সব কাকুরা, তোমার পিতা বা যারা যারা আছে তাদের সবার সই সাবুত লাগবে। হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে মন্তব্য করা, ডিসিশন নেওয়া আর ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করানোর মাঝখানে বহু রকমের স্টেপস থাকে, যেগুলোকে রেকগনাইজ করাটা খুব প্রয়োজনীয়।